হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের বৃত্তীয় গতি ক্লাস 11 সেমিস্টার 1-এর বৃত্তীয় গতি চ্যাপ্টার 6-এর যে এমসিকিউ সিরিজ ছিল আগের বছর করানো, সেখানে 1 থেকে 38 অবধি তোমাদের বইয়ে ছিল, যেটা আমি ওয়ান শটে করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওয়ান শটে হয়ে গেল। কিন্তু নতুন বছরে যা দেখলাম যে আপডেট করে জাস্ট 39 থেকে 49 আর 10টা এমসিকিউ বাড়িয়ে দিয়েছে। তার আগের এমসিকিউ এর নাম্বার বলো বা এমসিকিউ এর কোয়েশ্চেন বলো কোনো রকম পরিবর্তন করেনি, ফলে সেটা তোমাদের এখন পার্ট 1 হয়ে গেল। যেটা ওয়ান শট ছিল সেটা এখন পার্ট 1 হয়ে গেল। সেখান থেকে আশা করি তোমরা সমস্ত এমসিকিউ দেখে নিয়েছো। দেখে নিয়ে 39 থেকে 49 অবধি এমসিকিউ এর অপেক্ষায় ছিলে, সেটা আমি আজকে তোমাদের করাচ্ছি। তো আগের এমসিকিউ যারা করেছো তাদের আশা করি সব ধরনের কনসেপ্ট ওখানে ছিল, আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে আছে। তো নতুন আজকের এমসিকিউ এ যেখানে কোনো অঙ্ক করাতে যদি কনসেপ্ট লাগে, তার জন্য আমরা ডান পাশে জায়গা ফাঁকা রেখেছি, সেখানে কনসেপ্ট বলে দেবো এবং ফটাফট আমরা এমসিকিউগুলো সম্পূর্ণ করবো। তো প্রথমে এমসিকিউ ঢোকার আগে প্রথম এমসিকিউ রয়েছে তোমার অভিকেন্দ্র বলের কনসেপ্ট। ঠিক আছে, তো অভিকেন্দ্র বল তোমরা যদি জানো তো খুব ভালো, না জানলে জেনে রাখো যে একটা কোনো বস্তু যদি একটা কোনো বিন্দুর চারিদিকে সমবৃত্তীয় গতি করে, সমবৃত্তীয় গতি মানে তার রৈখিক যে দ্রুতিটা সেটা কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, যদি সমবৃত্তীয় গতি করে তাহলে সমবৃত্তীয় গতি অর্থই হলো তাদের মানে রৈখিক দ্রুতিটা বা পরিধি বরাবর যে বেগটা সেটা কিন্তু ধ্রুবক। ওটাকে দ্রুতি বলছে এই জন্য কারণ যেহেতু প্রতি মুহূর্তে দিক পাল্টাচ্ছে, সেটা এটাকে বেগ বলা যায় না, দ্রুতি বলাটা ঠিক। তো এই সময় কি হয়, প্রতি মুহূর্তে ওর বেগের দিক পাল্টাচ্ছে কিন্তু মান পাল্টাচ্ছে না। ওকে, তো এই সময় কি হয়, বস্তুটার উপর কোনো রকম ত্বরণ কি কাজ করে না। তো যেহেতু সমদ্রুতিতে তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে কোনো রকম ত্বরণ কাজ করে না, তবে কিন্তু ক্যালকুলেশন করে দেখা যায়, যেটা আশা করি তুমি আমার থিওরি ক্লাস থেকে জেনেছো, যে কেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করে। ঠিক আছে, যে কোনো পয়েন্টে যদি দেখো তাহলে এই বস্তুটার উপর কেন্দ্র বরাবর, এক্স্যাক্টলি কেন্দ্র বরাবর একটা কিন্তু ত্বরণ কাজ করছে সব সময়। সেই ত্বরণটাকেই বলা হয় তোমার অভিকেন্দ্র ত্বরণ, যাকে এসি দিয়ে ডিনোট করা হয়, যার দুটো মান রয়েছে। একটা হলো v²/r, তুমি যদি ওর পরিধি বরাবর যে রৈখিক দ্রুতি সেটা জানো তাহলে সেটা স্কোয়ার বাই যে রেডিয়াসের পাথে ঘুরছে সেই পাথটা। আর যদি তুমি ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা জানো তাহলে সেক্ষেত্রে এসি ইকুয়াল টু হচ্ছে ω²r। সেটা তুমি যে কোনো একটা মনে রাখলেও পারো, কারণ যারা আগের ক্লাসগুলো করেছো তারা জানো যে রৈখিকের সাথে কৌণিকের সম্পর্কগুলো কি। ফর এক্সাম্পল, যদি রৈখিকে এস হয় ডিস্টেন্স, তাহলে কৌণিকে সেটা হবে আর থিটা। থিটা হলো কৌণিক ডিস্টেন্স। ঠিক আছে, মানে কৌণিক যে অ্যাঙ্গেলটা করে বা কৌণিক সরণ যাকে বলা হয়, তার সাথে রেডিয়াস গুণ করতে হয়। যেরকম ভি ইকুয়াল টু হয় আর থিটা, যেখানে ভি হলো রৈখিকের যে দ্রুতিটা, আর ওমেগাটা হলো কৌণিক বেগ। ঠিক আছে, তারপরে এ ইকুয়াল টু আর আলফা, যদি ইনকেস সমবৃত্তীয় গতি না হয়, ইনকেস যদি অ্যাক্সেলারেশন থাকে, তাহলে রৈখিক অ্যাক্সেলারেশন যদি এ হয় তাহলে কৌণিক অ্যাক্সেলারেশন হবে আলফা, হলে তাদের সম্পর্ক হলো এ ইকুয়াল টু আর আলফা। তো তেমনি তুমি যদি এসি ইকুয়াল টু v²/r এটা মনে রাখতে চাও, তাহলে এখান থেকে কিন্তু এটা কনভার্ট করে এটা চলে আসে কেমন করে, ভি এর জায়গায় তুমি r² ω² বসিয়ে দিলে বাই আর করে একটা আর কেটে গেল, সো ω²r চলে এলো। ঠিক আছে, তো দুটোই মনে রাখতে পারো। এটাই হলো তোমার অভিকেন্দ্র ত্বরণ নামের। হ্যাঁ, তো অভিকেন্দ্র যখন ত্বরণ আছে, আমরা জানি নিউটনস ল অনুযায়ী যেদিকে ত্বরণ থাকে সেদিকে কোনো ফোর্স থাকে। তো সেই অবস্থা সেই কনসেপ্ট অনুযায়ী তুমি বলতে পারো যে যখন কোনো বস্তু একটা সমবৃত্তীয় পথে মানে সমবৃত্তীয় গতিতে ঘুরে, তখন কেন্দ্র বরাবর একটা বলও কাজ করছে। সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল, যার মান হয় mv²/r। ঠিক আছে, জাস্ট এম দ্বিগুণ করে দিলাম। কেন, মানে এফ ইকুয়াল টু কি এম এ, তো এম হলো এম আর এ হলো v²/r, সো mv²/r। অথবা যদি এটা দিয়ে বলো তাহলে এফ সি ইকুয়াল টু বলতে পারো mω²r, ব্যাস ডান। তাহলে এটা হলো অভিকেন্দ্র বল। ঠিক আছে, তাহলে এই হলো তোমার অভিকেন্দ্র ত্বরণ আর অভিকেন্দ্র বল। ওকে, আচ্ছা, আর একটা কনসেপ্ট দিদি, সেটা হলো যদি ইনকেস তুমি যে এই অভিকেন্দ্র বলটা মাপছো, তুমি যদি অভিকেন্দ্র বলটা মাপার সময় তুমি যদি মানে ওই যে বস্তুটার অভিকেন্দ্র বল মাপছো তার ওপরই থাকো, মানে তুমি মনে করো এই বস্তুটার অভিকেন্দ্র বল চেক করছো। ঠিক আছে, এবং তুমি যদি বস্তুটার মধ্যে না থাকো, তখন তুমি দেখবে বস্তুটার অভিকেন্দ্র বল কেন্দ্র বরাবর কাজ করছে, ভালো কথা। কিন্তু তুমি যদি ওই বস্তুটার ওপরই চেপে বসো, এখানে তুমি মনে করো চেপে বসে আছো এবং মানে তুমিও এই বস্তুটার সাথে ঘুরছো, এমন তো অবস্থায় তুমি কি দেখবে, তুমি তখন সিউডো ফোর্স ফিল করবে। কেন, তুমি নিউটনস লতে শিখেছো আশা করি, যে কোনো বস্তু যদি মানে যে বস্তুটার উপর ফোর্স মাপছি সেই বস্তুটার ওপরেই থাকে, মানে মুভিং নির্দেশতন্ত্র, যে নির্দেশতন্ত্রটা মুভ করছে সেই নির্দেশতন্ত্রের
মধ্যেই যদি কোনো বস্তু থাকে তখন সে একটা সিউডো ফোর্স বা বাংলায় বলে অলিক বল ফিল করে। সেই অলিক বলটা কেমন করে আসে? যদি ওই বস্তুটার উপর ফোর্স যেদিকে কাজ করবে তার উল্টো দিকে সেই অলিক বলটা ফিল করবে। ফর এক্সাম্পল তুমি বাসে চলছো, ঠিক আছে, বাসে চলছো, তাহলে বাস যেহেতু চলছে বাসের একটা অ্যাক্সেলারেশন আছে কি না? তোমার একটা মাস আছে কি না? এবার তুমি যেহেতু বাসের মধ্যে বসে আছো, তো বাসের অ্যাক্সেলারেশন সামনের দিকে, তাহলে ফোর্সটা কোন দিকে? সামনের দিকে, এমে। কিন্তু তুমি সেটা ফিল করবে পেছন দিকে, বুঝতে পারলে? তার প্রমাণ কি? যখন দেখবে বাস হঠাৎ করে চলতে শুরু করে তুমি পিছন দিকে হেলে যাচ্ছ। কেন হেলে যাচ্ছ? কারণ যেই সামনের দিকে ও অ্যাক্সেলারেশন পেয়ে গেল বাসটা, এবার তুমি কি, তুমি মাপছো, তুমি কোথায় বসে আছো? বাসের ভেতরে বসে আছো, মানে মুভিং নির্দেশতন্ত্রের মধ্যেই আছো। যে নির্দেশতন্ত্রটার ফোর্স তুমি মাপছো সেই নির্দেশতন্ত্রের মধ্যেই তুমি বসে আছো। সেই জন্য তুমি ফিল করবে কি, ওই এমএ ফোর্সটা যেটা বাসের ত্বরণের জন্য তৈরি হলো সেটা তোমার উপর তার উল্টো দিয়ে কাজ করবে। তো সেরকমই এই বস্তুটার উপর অভিকেন্দ্র ত্বরণ বল বা অভিকেন্দ্র বল ইনসাইডে কাজ করে। কিন্তু তুমি যদি ওই ঘূর্ণন নির্দেশতন্ত্রেই থাকো, মানে যে বস্তুটার অভিকেন্দ্র ত্বরণ মাপছো তার বা অভিকেন্দ্র বল মাপছো তার উপরে গিয়ে বসে যাও, তাহলে তুমি সেই অভিকেন্দ্র বলটা ফিল করবে উল্টো দিকে, ঠিক আছে, যার মানটা সেম যেটা তুমি ফিল করবে, যেটাকে অলিক বল বলতে পারো, এবং এটাকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া বল বা এটাকে বলে অপকেন্দ্র বল। কি বলা হয়? অপকেন্দ্র বল। বাংলায় ইংলিশে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে অপকেন্দ্র বলটা কি? অপকেন্দ্র বলটা কিছুই না, এটা একটা ফিলিংস। সেই ফিলটা কে করতে পারবে? যে বস্তুটার উপর অভিকেন্দ্র বল কাজ করছে সেই বস্তুটার উপর যদি কোনো লোক বসে থাকে সে ফিল করতে পারবে, বুঝতে পারলে? তাহলে সে ফিল করবে উল্টো দিকে অপকেন্দ্র বল, তার মান হয় mv²/r, ঠিক আছে, বা m²r। এই ছিল তোমার বৃত্তীয় গতির কিছুটা মনে করানো কনসেপ্ট, একটু রিভিশন দিয়ে আমরা এবার এমসিকিউ এ ঢুকবো, ঠিক আছে? তো প্রথম এমসিকিউ 39 কি বলছে শোনো। 39 তোমার বলছে যে এম ভরের একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, খুবই ভালো কথা। এর অভিকেন্দ্র ত্বরণ এসি, আচ্ছা ভালো কথা। সময়ের সঙ্গে এসি = a²r/t² রূপে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এসি আবার সময়ের সাথে পরিবর্তন হয়, তাহলে এসির সাথে মানে অভিকেন্দ্র ত্বরণের একটা ইকুয়েশন আছে যেটা হলো k²r/t², ভালো কথা। কি চেয়েছে? কে ধ্রুবক, ওকে। চেয়েছে কণাটার উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের মান কত। আচ্ছা, অভিকেন্দ্র বলের মান চেয়েছে। তো অভিকেন্দ্র বল কি হয়? এফসি = হয় m × ac, তাহলে m × k²r/t²। কিছু তার দেখছি না, সময়টা আমাকে যদি বলে দেন যে টি এর মান বসাবো, ভালো কি বন্ধ হয়ে গেল? আর তো কিছু পর দেখতে পাচ্ছি না আমি। এই তো বলছো অভিকেন্দ্র বল মানে কি হয়? m × ac। সো উত্তর হবে m k²r/t²। অপশন দেখো, এখানে অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে, অপশন এখানে ভুল দেওয়া আছে, যেটা আমি করলাম সেটা ঠিক, ঠিক আছে। এখানে মনে হচ্ছে প্রশ্নটা অন্য কিছু হতো যদি এই অপশন ধরো, আর যদি এই প্রশ্নটাই ধরো তাহলে এটা হবে না, কারণ এই একই ধরনের প্রবলেম, এই একই কনসেপ্ট এসির প্রবলেম ওয়ার্ক পাওয়ার এনার্জিতেও আছে, যেখানে পাওয়ার জিজ্ঞেস করেছে বা ক্ষমতা জিজ্ঞেস করেছে, সেটা করতে আমার কিন্তু অন্যরকম ক্যালকুলেশন করতে হবে। কিন্তু যদি অভিকেন্দ্র বল বের করতে বলে তাহলে তো শুধু এম গুণ করে দেওয়া হয়ে গেল। সো এখানে যেহেতু অভিকেন্দ্র বল চেয়েছে, সো এখানে অপশনটা নেই, ঠিক আছে। যে অপশনটা আছে সেটা মনে হচ্ছে আমার ওই দেখতে হবে, ওই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে যে প্রশ্নটা থাকবে একই কোশ্চেনের সাথে লাস্টে লেখা থাকবে কণাটির ওপর ক্রিয়াশীল মানে পাওয়ার বা মানে ক্ষমতা নির্ণয় করো, তখন হয়তো এই অপশনটার সাথে মিলতে পারে যে অপশনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো অ্যান্সার হবে mk²r/t², নাথিং বাট শুধু m দিয়ে গুণ করে দেওয়া, ওকে। কারণ অভিকেন্দ্র ত্বরণ জানা থাকলে অভিকেন্দ্র বল হয় জাস্ট m দিয়ে গুণ করে দেওয়া, ওকে। চলো নেক্সট 40 নম্বর কি বলছে? বলছে তোর 8 মিটার দৈর্ঘ্যের একটা তারের এক প্রান্তে একটা পাথর বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। পাথরটি 14 সেকেন্ড সময়ে 25 বার পূর্ণ আবর্তন করলে ওর ত্বরণের মান কত? আচ্ছা, যেহেতু এখানে পাথরটা সমদ্রুতিতে ঘুরছে, অর্থাৎ এটি সমবৃত্তীয় গতি করছে, অর্থাৎ এখানে দ্রুতি মানে ত্বরণ বলতে অভিকেন্দ্র ত্বরণের কথাই বলেছে, ঠিক আছে। যখন কোনো বস্তু সমবৃত্তীয় গতিতে ঘুরে তখন তার রৈখিক ত্বরণ বা পরিধি বরাবর কোনো ত্বরণ থাকে না, যেটা থাকে সেটা হলো অভিকেন্দ্র ত্বরণ, যার মান হলো এসি, যেটা = হয় v²/r অথবা ω²r, যে কোনো একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা তুই করতে পারিস। এবার কি দিয়েছে, কি বলে দিয়েছে বল? বলেছে ব্যাসার্ধটা বলে দিয়েছে তোর 8 মিটার, আর তোর বলেছে 14 সেকেন্ডে 25 বার আবর্তন করে। 14 সেকেন্ডে 25 বার আবর্তন করে, এইটা থেকে তোকে বের করে নিতে হবে যে ওর বেগ কত। যদি রৈখিক বেগ বের করিস তাও পারিস, যদি কৌণিক বেগ বের করিস তাও পারিস। রৈখিক বেগ বের করতে হলে তোকে দেখতে হবে 14 সেকেন্ডে ও কতটা পথ ট্রাভেল করলো, আর যদি কৌণিক বেগ দেখতে চাস তাহলে দেখতে হবে 14 সেকেন্ডে ও কেন্দ্রে কতটা অ্যাঙ্গেল করলো, ঠিক আছে। কারণ কৌণিক বেগ = থিটা বাই টাইম,
আর রৈখিক বেগ বলতে গেলে বলবো এস বাই টাইম, কতটা পরিধি ট্রাভেল করলো সেটা বাই টাইম। যে কোনো একটা দিয়ে কর, কোনটা করি বল? যদি এটা দিয়ে করিস তাহলে এই ফর্মুলাটা ইউজ করে করবি, যদি এটা দিয়ে করিস তাহলে এই ফর্মুলাটা ইউজ করে করবি। আচ্ছা, যদি আমি এটাই করছি, ঠিক আছে, ভি ইকুয়াল টু নাকি ওমেগা করবো, তাতে বল না, তাতে বল দুটো দিয়ে তুই কর, আমি একটা ওমেগা দিয়ে করছি বা দুটো দিয়ে করে দিচ্ছি। দেখ, যদি ওমেগা দিয়ে করিস তাহলে ওমেগা ইকুয়াল টু থিটা হলো কত বলেছে, 14 সেকেন্ডে কভার করেছে, 14 সেকেন্ডে তোর ঘুরেছে 25 বার, তাহলে 25 বার ঘুরেছে, তাহলে 25 ইন্টু 2 পাই, কারণ এক একবার ঘুরতে গেলে ও অ্যাঙ্গেল করবে 2 পাই করে, আর টাইম নিয়েছে 14 সেকেন্ড, এটা হলো তোর ওমেগা। ওকে, এটা যদি তুই অঙ্কটা করিস তাহলে এসি ইকুয়াল টু হয়ে যাবে, এসি ইকুয়াল টু হবে ওমেগা স্কোয়ার মানে 25 বাই 14 ইন্টু 2 পাই, এটার স্কোয়ার ইন্টু আর মানে 8, এটা ক্যালকুলেশন কর। আচ্ছা, 25 বাই 14 মানে ডবল হবে এগুলো, 25 বাই 14 ইন্টু 25 বাই 14 ইন্টু 2 বাই মানে 2 ইন্টু পাই মানে সরি 2টা 4 হয়ে গেল স্কোয়ার করলে, আর পাই মানে 3.14 ইন্টু 3.14 ইন্টু 8, ঠিক আছে, ক্যালকুলেশন কর। এটা 2 দিয়ে কাটলাম, 4 দুগুণি 8, তাহলে এটা 7 দুগুণি 14, এটা 2 দিয়ে কাটলাম, 2 দুগুণি 4, এটা হলো 7 দুগুণি 14, ঠিক আছে। ওকে, এবার আর কি কাটা যায়, এদিকে 25কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 50 ইন্টু এই 25কে যদি এই 4টা দিয়ে গুণ করে দিই তাহলে 100 ডিভাইডেড বাই এটা 7 7 49 ইন্টু 3.14 ইন্টু 3.14, দেখ কোনো ভুল করলাম, 25 দুগুণি 50 করলাম, 25 আর 100 করলাম, নিচে 49 আর 50 নিয়ার অ্যাবাউট কেটেই যায়, এক হয়, 1 পয়েন্ট সামথিং হয়, একই ধরলাম, তাহলে এদিকে 100 থাকলো, এদিকে 3 3কে 9 পয়েন্ট সামথিং ভাব, আর এই 9.14 তো 314, ওই ভিতর 940 30 অ্যারাউন্ড ধর, 930 ধর, সরি 9.3 এরকম অ্যারাউন্ড ধর, 9.3 বা 9.4, তো তার সাথে 100 গুণ কর, মানে 9 সাথে 100 900, তার মানে 900 সামথিং, ওই 920 25 এরকম হবে, হ্যাঁ, এরকম হবে তোর মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে ত্বরণ, ঠিক আছে। অপশন 68 72 86 আর 99 দুটো, এখানেও এই কোয়েশ্চেনটা ভুল, ঠিক আছে। পরপর দুটো কোয়েশ্চেনই কিন্তু মানে ভুল দেওয়া আছে, কিছু করার নেই, কোথাও একটা মিস্টেক আছে, হয় মানে অঙ্কে কোনো মিস্টেক আছে অথবা তোর অপশানে কোনো মিস্টেক আছে। যাই হোক, অপশান ডি বলেছে 99 কাছাকাছি বলছে, তার মানে এখানে হয়তো দশমিকের কোথাও একটা ডিস্টার্ব আছে কিছু একটা, তোর 920 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। এবার তুই যদি এটা দিয়ে করতে পারতি, ওটা একবার দেখিয়ে দিই, যদি ভি দিয়ে করতি তাহলে ভি ইকুয়াল টু তুই করতে হতো 2 পাই আর, একবার ঘোরা মানে তাহলে 25 ইন্টু 2 পাই আর বাই তোর 14, ওকে। আর যখন এসি বার করতি তখন তো ভি স্কোয়ার বাই আর, মানে সেই 25 বাই 14 ইন্টু 25 বাই 14 এখানে হতো ইন্টু 2 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই আর, মানে একটা আর কেটে দেখ একই আসলো, 25 বাই 14 ইন্টু 4, এই যে পাই ইন্টু আর মানে 8, ঠিক আছে, একই আসতো, যে অ্যান্সারটা সেম 920 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসতো, ঠিক আছে। চল, অপশন ডি হলো না, মানে অপশন না এখানেও, ঠিক আছে। চল নেক্সট। আচ্ছা, এই দুটো অঙ্ক যেটা করালাম দুটোতেই তো অপশন মিললো না, তোদের যদি কোথাও মনে হয় যে যদি টিউশনের স্যার বল, স্কুলের স্যার বল, কেউ যদি সঠিক মানে অপশন মিলিয়ে করাতে পারে, যে কোথাও যদি আমার মনে হয় মিস্টেক করেছে আমাকে জানাস। আমার মনে হচ্ছে না আমি কোনো মিস্টেক করেছি, আমার মনে হচ্ছে বই মিস্টেক করেছে। চল নেক্সট। 41 নম্বর কী বলছে দেখ, 41 নম্বর বলছে তোর একটা ঘড়ির সেকেন্ডের কাটা কৌণিক বেগ। কৌণিক বেগ মানে আমি তো কী বললাম, কৌণিক বেগ মানে তোর মানে থিটা বাই টি, কতটা কোণ করলো আর কতটা ঘুরলো। এবার একটা সেকেন্ডের কাটা, এবার একটা সেকেন্ডের কাটাকে তুই যদি একবার ঘোরাস, যদি একটা সেকেন্ডের কাটাকে তুই একবার ঘোরাস তাহলে কত সময় নেয় ভাব। একটা সেকেন্ডের কাটা টিক 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 করে একবার কমপ্লিট করতে কত সময় নেয়, 60 সেকেন্ড নেয়। তাহলে একটা সেকেন্ডের কাটার ক্ষেত্রে যদি তুই থিটা নিস একবার ঘোরা মানে 2 পাই, তাহলে টাইমটা হয়ে যাবে তোর 60 সেকেন্ড। হবে কিনা বল, হবে কিনা? এটা অবশ্যই রেডিয়ানে কোকে হয়, যদি একটা লিখে দিতে যাস, ঠিক আছে। তাহলে যদি একটা তোর সেকেন্ডের কাটাকে একবার কমপ্লিট ঘোরাস তাহলে তোর অ্যাঙ্গেলটা হবে 2 পাই। এবার তুই মানে অন্যও নিতে পারিস, তুই মনে কর হাফ ঘোরালি তাহলে অ্যাঙ্গেলটা পাইও নিতে পারিস, সেখানে 30 সেকেন্ড নিবি। সহজটাই নিলাম, তাই একবার পুরোটা ঘুরিয়ে নিলাম, তাহলে 2 পাই ঘুরে গেল, টাইম হলো 60 সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হয়ে গেল, 2 পাই বাই 60 র্যাড পার সেকেন্ড, তাই না? এবার 2 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 60, 230
পয়েন্ট উঠিয়ে আরও দুটো শূন্য, 314/3000, ঠিক আছে, এটাকে 300-র মধ্যে ভাবলাম, তাহলে 300/3000, একটা দুটো শূন্য কাটা দিলাম, তাহলে 3 10 30, মানে 0.1 এরকম টাইপ, অ্যারাউন্ড 0.1 rad per second। অপশান কাছাকাছি নিতে হবে, 0.105 অপশান সি এর সাথে কাছাকাছি মিলছে, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 42, অনুভূমিক বৃত্তপথে সমদ্রুতিতে আবর্তনরত বস্তুর ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি ধ্রুবক থাকে? আচ্ছা, ধ্রুবক, বেগ কখনো ধ্রুবক থাকে না, কারণ তার দিক অনবরত পাল্টাচ্ছে, ওটা দ্রুতি ধ্রুবক থাকে, বেগ না কিন্তু ভাই। হ্যাঁ, অভিকেন্দ্র ত্বরণ এটাও ধ্রুবক থাকবে না, কারণ ক্রমাগত যে পয়েন্টেই যাস না কেন সেই পয়েন্টের অভিমুখ পাল্টাচ্ছে, মান না পাল্টাতেও। অভিকেন্দ্র বল করসপন্ডিং সেম, যদি অভিকেন্দ্র ত্বরণের না ধ্রুবক থাকে তাহলে অভিকেন্দ্র বলও ধ্রুবক থাকবে না, ওটাও করসপন্ডিং প্রত্যেকটা পয়েন্টের দিক পাল্টে নিচ্ছে। থাকলে বেঁচে গতিশক্তি, এনার্জি, কারণ এনার্জি স্কেলার রাশি, সেটা মান হয় 12 mv² তোর নর্মালি, আর 12 I ω² তোর যদি ঘূর্ণন ক্ষেত্রে নিস, তো বোধ কেসে তোর মানে একই আসবে। কেন? কারণ যদি এনার্জি নিস k = 12 mv², তাহলে v এর মান তো কনস্ট্যান্ট না। আবার যদি নিস ঘূর্ণনের ক্ষেত্রে যদি নিস এনার্জি, তাহলে হবে 12 I ω², এখানে যদি ভি এর মান কনস্ট্যান্ট হয় তাহলে ওমেগার মানও কনস্ট্যান্ট, মানে যদি কারণ ভি = নাথিং বাট ওমেগা আর কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট হলে ওমেগাও কনস্ট্যান্ট, অর্থাৎ এনার্জির কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ওকে, এটা জানিস তো, এটা কৌণিক গতিশক্তি। হ্যাঁ, আর আই মানে জড়তা ভ্রামক, আই = হয় mr², যেটা m কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, সো আই কনস্ট্যান্ট। ওকে, তাহলে 42-এ কী দাঁড়ালো? গতিশক্তি। 43 কি বলছে? সমভরের দুটি কণা বৃত্তপথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল আবার সমান হলে ওদের বেগের অনুপাত কত? কণা দুটির ক্ষেত্রে আবার অভিকেন্দ্র বল সমান, মানে Fc1 = Fc2। আচ্ছা, কি কি বলেছে ওদের? ব্যাসার্ধের অনুপাত 1:2, R1:R2 = 1:2, ভালো কথা। আচ্ছা, তাহলে আবার এই দুটো সমান বলেছে, আর চেয়েছে কি? চেয়েছে হলো অভিকেন্দ্র বল সমান হলো বেগের অনুপাত, V1:V2 কত চেয়েছে। ঠিক আছে, এবার Fc1 মানে কি? m, দুটো বস্তুর ভর সেম বলেছে কি? দুটো বস্তুর ভর সেম, m v1²/r1 = m v2²/r2, mm কেটে দিলাম, তাহলে v1²/v2² = r1/r2। ওকে, তাহলে v1/v2 whole square = 1/2, r1:r2, that is v1/v2 = √1/2, that is 1/√2, that is 1:√2, option A। নেক্সট 44, 1 মিটার দীর্ঘ একটা সুতোর এক প্রান্তে বাঁধা 1 কেজি ভরের একটি পাথরকে 2 rad/সেকেন্ড সমকৌণিক বেগে একটি অনুভূমিক পথে ঘোরানো হচ্ছে, সুতোর টান কত? আচ্ছা, কোনো বস্তুকে যদি সুতোই বেঁধে ঘোরানো হয়, ওর কেন্দ্র বরাবর কাজ করে mv²/r, কি? অভিকেন্দ্র বল Fc। ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে এই বস্তুটার উপর যদি কেউ বসিয়ে দিই কাউকে, তাহলে আমি দেখতে পাবো যে বস্তুটার উপর কাজ করছে অপকেন্দ্র বল Fc, বা অপকেন্দ্র সেন্ট্রিফিউগাল ফোর্স, যার মান mv²/r। ঠিক আছে, তো এবার দুভাবে ভাবতে পারিস তুই। হ্যাঁ, যদি কোনো একটা বস্তুকে দড়িতে বেঁধে ঘোরাস, তাহলে কেন্দ্রে কাজ করবে কি? অভিকেন্দ্র বল mv²/r। এই অভিকেন্দ্র বলটাই যোগান দেয় কে? অন্য কোনো বল। ইন দ্যাট কেস এখানে যোগানটা দেবে হলো টেনশন। যেমন পৃথিবী ও চাঁদের কথা যদি বলিস, পৃথিবী চারদিকে চাঁদ ঘুরছে কি না? তাহলে পৃথিবীর চারদিকে যদি চাঁদ ঘোরে, চাঁদের কী প্রয়োজন? অভিকেন্দ্র বল, যেটা কাজ করবে পৃথিবী বরাবর। আবার পৃথিবী কী করছে? চাঁদকে তার কেন্দ্র বরাবর মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে রাখছে, সেই জন্য এখানে মহাকর্ষ বলটাই অভিকেন্দ্র বলে যোগান দেয়। তেমনি কোনো একটা বস্তুকে তুই যদি নিয়ে ঘোরাস বস্তুটাকে, তাহলে কেন্দ্র বরাবর যে বলটা প্রয়োজন অভিকেন্দ্র বল, তার যোগানদার হলো এই টেনশন ফোর্স বা টান। তার টেনশন = নাথিং বাট এই Fc বা অভিকেন্দ্র বল। এটা একটা ভাবতে পারিস। 2 নম্বর ভাবতে পারিস, তুই যদি এই বস্তুটার কথাই ভাবিস, এই বস্তুটার উপরে বসে
বস্তুটার উপর বসে যদি বস্তুটার কথা ভাবিস তাহলে মনে করবি যে বস্তুটার উপর এই বরাবর একটা বল কাজ করছে, যেটা হলো অপকেন্দ্র বল, যেটার মানও mv²/r। সেটাকে ব্যালেন্স করে রেখে এই টেনশন ফোর্স টি। তার মানে এখানে যদি দড়ি ছিঁড়ে না যায় তার মানে টেনশন ফোর্স আর এই অপকেন্দ্র বলটা সমান হয়। দুটো কনসেপ্টই করতে পারিস, ঠিক আছে। তুই যদি বাইরে থেকে ভাবনাটা করিস, তুই যদি বাইরে থেকে দর্শক হিসাবে ভাবনাটা দেখিস, তাহলে তোকে ভাবতে হবে এরকম যে এখানে এই বস্তুটার উপর যে অভিকেন্দ্র বল দরকার পড়ে সেটা যোগানদার হলো টেনশন ফোর্স বা টান। আর তুই যদি এর উপর বসে ভাবিস তাহলে ভাববি এর উপর বাইরে বরাবর কাজ করছে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, যার জন্য তুই ছিটকে চলে যেতে পারিস, কিন্তু টেনশন তোকে বাঁচিয়ে রেখেছে। আর টেনশনটা এই অপকেন্দ্র বলের সমান, ঠিক আছে। যে কোনো একটা ভাবনা ভাব করিস, যেটা মেন কথা হলো সেই টেনশন যেটা বার করতে দিয়েছে সেটা নাথিং বাট অপকেন্দ্র বলের বা অভিকেন্দ্র বলের সমান। তাহলে এম কত? আচ্ছা, ওমেগা দিয়েছে, তো ওমেগা বালা ফর্মুলাটা ইউজ করবো। এম কয়ে গেল ওমেগা²r। হ্যাঁ, চল এবার দেখি কী দিয়েছে। এম কত দিয়েছে? কত? 40 নম্বরে এম 1 মিটার দীর্ঘ সুতোর মধ্যে 1 কেজি 1। ওমেগা কত দিয়েছে? ওমেগা 2 রেডিয়ান/সেকেন্ড 2² ইন্টু রেডিয়াস কত দিয়েছে? রেডিয়াস হলো 1 মিটার 1, তাহলে 4 নিউটন, ঠিক আছে। অপশন সি। নেক্সট 45 কি বলছে? একটা গতিপালক চক্রের দ্রুতি 6 সেকেন্ড সময়ে 540 RPM বাড়ে, তাহলে কৌণিক ত্বরণ কত হবে? আচ্ছা, কৌণিক ত্বরণ মানে আলফা, এটা আমরা এখানে পড়ানোর সুযোগ পাইনি। তো আলফা ইকুয়াল টু মনে রাখবি ω2 - ω1/t, মানে কৌণিক বেগ পরিবর্তনের হার। যেমন আমরা রৈখিক বেগ পরিবর্তনের হার পড়েছিলাম না, v1 v2 মানে v - u/t, তো সেরকম আলফা মানে কৌণিক বেগ পরিবর্তনের হার। এবার কৌণিক বেগের ক্ষেত্রে দুরকম নাম নাই, প্রাথমিক কৌণিক বেগকে বলা হয় ω1, অন্তিম কৌণিক বেগকে বলা হয় ω2, সেই জন্য ω2 - ω1/t। এবার কি বলেছে দেখ, এবার বলেছে যে তোর দ্রুতি মানে চক্রের দ্রুতি 6 সেকেন্ড সময়ে 500 RPM বাড়ে। আচ্ছা, তাহলে এখানে বৃদ্ধিটা বলে দিয়েছে যে ω2 - ω1 ইকুয়াল টু কত? তোর 540 RPM। ওকে, আচ্ছা, এই আরপিএমটাকে চেঞ্জ করে নিতে হবে। আর টাইমটা বলে দিচ্ছে তোর কত? টাইমটা বলে দিচ্ছে তোর কই গেল? 6 সেকেন্ড। আচ্ছা, তো প্রবলেমটা হলো এই আরপিএমটাকে চেঞ্জ করতে হবে। আরপিএম ফুল ফর্ম যদি বলিস রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে 540 বার ঘোরে। তাহলে যদি এটাকে রেড/সেকেন্ড করতে হয় তাহলে 540 বার ঘুরছে, তাহলে 540 বার ঘোরা মানে কি? 540 বার 2π করে অ্যাঙ্গেল করবে, তাতে টাইম নেবে পার মিনিট, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা পেলবে সেটাই হলো তোর রেড/সেকেন্ডে কৌণিক বেগে। তাহলে আরপিএম থেকে রেড/সেকেন্ড করতে গেলে করতে হবে যত আরপিএম রয়েছে তাকে 2π দিয়ে গুণ করে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে সেটা বসিয়ে দে, তাহলে এটা হলো 540 × 2π/60, এটা একটা গেল। আর টাইম 6 সেকেন্ড, এখানকার 6 আলাদা, ঠিক আছে। এটা আরপিএম থেকে বেরোলো 540 × 2π/60, আর টাইম আলাদা 6 দেওয়া আছে। তো এখান থেকে 0 0 কেটে দিলাম, এদিকে 2 3 6 এগুলো, এদিকে 6 দিয়ে 6 9 54, এদিকে 3 3 9, তাহলে 3π rad/সেকেন্ড²। দুবার টাইম আছে, এটা একবার টাইম, এটা একবার টাইম, সে অটোমেটিক চেঞ্জ করে চলে আসলো। আমরা তাছাড়া জানি কৌণিক ত্বরণের মানে একক কী হলো? rad/সেকেন্ড²। সো অপশন হলো 3π rad/সেকেন্ড², অপশন এ। খুবই সহজ প্রবলেম। নেক্সট 46 কি বলছে? সর্বোচ্চ কত দ্রুতিতে চললে একটা গাড়ি 18 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে না পিছলে বাঁক নিতে পারবে? আচ্ছা, তো না পিছলে বাঁক নেওয়ার শর্তই হলো, দেখ এটা তোকে থিওরিটা বোঝাই। এটা মনে কর তোর রাস্তা, এসে 18 মিটার ব্যাসার্ধের, আর এটা তোর গাড়ি আমি ভয়ঙ্কর রাখবো, সেই গাড়ির ডিজাইনে যাবি না, হলো এটা গাড়ি। আচ্ছা, এবার গাড়িটা যখন এই বাঁকের মধ্যে যাচ্ছে, এটা তোর ব্যাসার্ধ, ঠিক আছে, এটা তোর কেন্দ্র, ঠিক আছে। প্রশ্ন যখন গাড়িটা বাঁকের দিকে যাচ্ছে, এবার গাড়িটার মধ্যে তো তুই বসে আছিস, বসে ভাবছিস, গাড়ি চালাচ্ছিস, পুরো কন্ট্রোল তোর হাতে। যখন তুই নিজে গাড়িতে বসে আছিস, তার মানে কি কেন্দ্র বরাবর যেমন অভিকেন্দ্র বল লাগবে, কাজ করবে, তেমনি তোর গাড়ির উপর তুই কি ফিল করবি? অপকেন্দ্র বল, এফসি। কারণ তুই ঘূর্ণন নির্দেশতন্ত্রে বসেই আছিস, তুই গাড়িটার মধ্যে বসেই আছিস, তা তুই কী ফিল করবি? তোর গাড়িটার দিকে ছিটতে যেতে পারে। যারা গাড়ি চালিয়েছিস তারা জানিস, যদি বাঁক থাকে কিনা তোর নিজের মনে হবে অ্যাকচুয়ালি লাগে, কিন্তু ঘুরছে বলে লাগবে অভিকেন্দ্র বল, কেন্দ্র বরাবর, ঠিক আছে। কিন্তু মানে ঘূর্ণন নির্দেশতন্ত্রে থাকা তুই ফিল করবি যে তোর গাড়িতে একটা অপকেন্দ্র বল লাগছে, যেটা তোর মনে হবে যে গাড়িটাকে ছিত্রে বাইরে ফেলে দেবে, ঠিক আছে। এবার যাতে ছিত্রে না পড়ে, তাহলে এই চাকাগুলোর মধ্যে উল্টো দিকে
এই বৃত্তের কেন্দ্রের দিকে ফ্রিকশন বল কাজ করবে, যে ফ্রিকশনটা থেকে বাঁচাতে পারবে, আর কিছু তো নেই হাতে। তাছাড়া রাস্তা যখন বাঙ্কিং করা হয়, এখানে বাঙ্কিং কনসেপ্টটা তো দেয়নি, বাঙ্কিং মানে টেরা করে দেওয়া হয়, তখন একটা তোর গাড়ি টেরা করে দিলে এনের যে লম্ব প্রতিক্রিয়ার যে উপাংশ এন সাইন থিটা এন কস থিটা এগুলো হেল্প করে। কিন্তু এখানে তো বাঁকের ব্যাপার নাই, তার মানে একমাত্র ঘর্ষণই আছে যেটা তোকে রক্ষা করবে। তাহলে তোর মনে হবে এফসির জন্য তুই ছিতরে যাচ্ছিস, কিন্তু এই ঘর্ষণ বল তুই যদি রক্ষা করে দেয়, যদি সমান হয়ে যায়, তাহলে ছিতরাবি না। তো এটাই যাতে না হয় তার জন্যই তো যে বেগটা লাগবে সেই বেগটা জিজ্ঞেস করেছে। তাহলে সেই সময় এফসির মান কত হয়, এম ভি স্কোয়ার বাই আর। এই ভিটাই তোর ভি ম্যাক্স, কারণ এর থেকে যদি তুই বেশি বেগ নিয়ে চালাস তাহলে এফসির মানটা এফ এর থেকে পাল্টে যাবে, কারণ এফ তো আর তোর হাতে নাই। এফ কি, এফ তোর রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ, আর কি বলবো এন মানে এম জি, আর তো কিছু কর নাই, ঘর্ষণ মানে তো আগে চ্যাপ্টারে বললাম মিউ এন, এন মানে এম জি, তার মিউ এম জি। এটা তোর হাতের কন্ট্রোল নাই, মিউ এর মান রাস্তা যেটা আছে সেটাই চাকার সাথে, এম এর মান গাড়ির মাস, আর জি এর মান গ্র্যাভিটি, তিনটাই তোর হাতে নাই। তোর হাতে যেটা আছে ভি ম্যাক্সিমাম মানে গাড়ির স্পিড, এখানেও এম আর তোর হাতে নাই। তাহলে এই গাড়ির স্পিডকে তুই কন্ট্রোল করে এমন রাখবি যাতে তোর ওপর ক্রিয়াশীল অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা এই ঘর্ষণ বলটা সমান হয়, তাহলেই তোর গাড়ি ছিটতে যাবে না, আদারওয়াইজ তোর গাড়ি ছিটতে যাবে। তাহলে এখান থেকে বি ম্যাক্স ইকুয়াল টু কি আসবে, এম এম কেটে যাচ্ছে, মিউ আর জি তার রুট ওভার, মান বসিয়ে দে, রুট ওভার মিউ কত দিয়েছে এখানে 0.2, আর কত দিয়েছে 18, আর জি হলো 10, দ্যাটস ইকুয়াল টু 10 দুগুণ 0.2 মানে এটা 0.2 দিয়ে 10 করে দিলাম, 10 কেটে গেল, 8 দুগুণ 36, 6 মিটার পার সেকেন্ড। এটা যদি কিলোমিটার পার আওয়ারে করিস তাহলে 6 ইন্টু 3600 বাই 1000, ঠিক আছে। মিটারকে কিলোমিটার করার জন্য 1000 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে আওয়ার করার জন্য 3600 দিয়ে ভাগ, তাহলে উপরে উঠে গেল 0 0 0 0 কেটে গেল, তাহলে 36 6 6 36, 6 3 18, 19 20 21 বাই 10, দ্যাট ইজ 21.6 কিলোমিটার পার আওয়ার, অপশন সি। নেক্সট 47, আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি বস্তু ভি সমদ্রুতিতে পাক খাচ্ছে, বৃত্তের স্পর্শক বরাবর ত্বরণ কত? আচ্ছা মানে বলছে একটা বস্তু পাক খাচ্ছে কিসে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সমদ্রুতিতে। আচ্ছা তাহলে স্পর্শক বরাবর ত্বরণ কত? দেখ এই ভি যদি দ্রুতিটা সমান হয় তাহলে স্পর্শক বরাবর ত্বরণ নাই, যা ত্বরণ আছে অভিকেন্দ্র ত্বরণ আছে, তাহলে স্পর্শক বরাবর ত্বরণ এ ট্যানজেনশিয়াল ইকুয়াল টু 0, ঠিক আছে, থাকবে না, মানে অপশন এ। যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন পেতে হয় তাহলে তোকে ওটা সমবৃত্তীয় গতি হবে না, ঠিক আছে, মানে সমদ্রুতিতে ঘুরবে না, ঘুরবে কিন্তু দ্রুতি চেঞ্জ হতে পারে, অ্যাক্সেলারেশন সহ ঘুরবে। 48 কি বলছে, 34.3 মিটার পরিধি বিশিষ্ট একটা বৃত্তাকার পথে একজন সাইকেল আরোহী রুট ওভার 22 সেকেন্ড সময় একবার পাক খেলে উলম্ব রেখার সঙ্গে আরোহীর কোণ কত? 34.3 পরিধি বিশিষ্ট বৃত্তাকার পথে একজন সাইকেল আরোহী রুট ওভার 22 সেকেন্ডে পাক খেলো, তাহলে উলম্ব রেখার সাথে আরোহীর কোণ কত? মানে আরোহীটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে এই সাইকেল আরোহী, সাইকেলটা পুরো আঁকছি না, এই উলম্বের সাথে অ্যাঙ্গেল করে, তাই তো বলছে বৃত্তাকার পথে সাইকেল আরোহী উলম্বের সাথে, হ্যাঁ উলম্বের সাথে অ্যাঙ্গেল করে ঘুর খাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি সাইকেল হয়, সাইকেলের ওজন কাজ করবে নিচের দিকে এমজি, আর এর লম্বপথ থেকে কাজ করবে যেদিকে অ্যাঙ্গেল করে যেখানে আছে সেদিকে, এটা থিটা। তাহলে এনের এদিকে একটা কম্পোনেন্ট হবে কেন্দ্র বরাবর, হ্যাঁ সেটা হলো মানে কেন্দ্র বরাবর কি, কেন্দ্র বরাবর সেটা হলো তোর এন সাইন থিটা, আর এটা হবে এন কস থিটা, যারা এর থিওরিটা করেছিস জানিস, ঠিক আছে, যে সাইকেল আরোহী গতির ক্ষেত্রে, হ্যাঁ। আর সাইকেল আরোহীতে মানে তুই যেহেতু সাইকেলের সাথে বসে আছিস, সো তুই অভিকেন্দ্র বলের জায়গায় অপকেন্দ্র প্রতিক্রিয়া বল এমবি স্কোয়ার বাই আর বাইরে ফিল করবি, ঠিক আছে। ওকে, এবার প্রশ্ন কি, প্রশ্ন হলো যে উলম্ব রেখার সাথে আরোহী কোণটাই জিজ্ঞেস করেছে, আর এখানে বলেছে 34.3 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তাকার পথে রুট ওভার 22 সেকেন্ডে ও পুরোটা কভার করেছে, ভালো কথা। তো কৌণিক বেগটা তখন বের করবো, আগে ভিটা বের করি। তো আমরা এখান থেকে একটা যেটা বলতে পারি সেটা হলো যে এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর এন কস থিটা ইকুয়াল টু এম জি। এখান থেকে আমরা যেটা বলতে পারি দুটো ভাগ করলে ট্যান থিটা ইকুয়াল টু এম এম কাটলো ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবার ভিটা যদি বের করি, ভিটা কত? ভিটা বলছে যে 34.3 মিটার পরিধি রুট ওভার 22 সেকেন্ডে পাক খায়, তাহলে ভি হবে 34.2, ঠিক
3, এটা পুরোটা। আর টাইম কত? √22। ব্যাস, এটাই হলো তোর ভি টাইম। ভেলোসিটি বেরিয়ে গেল। আবার বুঝ, তুই সাইকেল নিয়ে আছিস, ওকে, সাইকেল নিয়ে বৃত্তপথে ঘুরবি, ভালো কথা, বৃত্তপথে হেলে চালাতে হবে, নয়তো চিত্রে পড়ে যাবি। কেন হেলে চালাতে হবে? কারণ এক্ষেত্রে তোর ওই পাতলা চাকার ঘর্ষণ বলটাই তোকে ম্যানেজ করতে পারবে না, তার জন্য তোর এক্সট্রা বল লাগবে যেটা ইনসাইডে কাজ করবে। তার জন্য হেলে গেলে, তুই যখনই হেলে যাবি তোর মাথার সাথে তোর লম্ব প্রতিক্রিয়া হেলে যাবে। এবার এমজি তো সবসময় নিচে দিকে কাজ করে, এটা তো চেঞ্জ করা যাবে না, কিন্তু এন হেলে গেলে এনের দুটো কম্পোনেন্ট হবে, এন সাইন থিটা, এন কস থিটা। এবার এই এন সাইন থিটাটা কী করবে? তোর যে বাইরে তোর বডির উপর যে এমভি স্কয়ার আর অপকেন্দ্র বল কাজ করছিল, যার যেটা তোকে ছিটরাতে চাইছিল, সেটা তোকে ব্যালেন্স করে দেবে। ফলে এন সাইন থিটার সাথে এটা সমান হবে, আর এন কস থিটার সাথে এমজি সমান হবে। সেখান থেকে আমরা ট্যান থিটা পেয়ে যাবো, যে ভি স্কয়ার আর জি, এটা আমরা অনেক অঙ্কেই লাগে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য। তো এবার এখানে শুধু ভিটা বলেনি, তার বদলে বলেছে যে 34.3 মিটার পরিধি পুরো একবার ঘোরাটা, আর সেটা সেটা ওর 22 সেকেন্ড সময় লাগে। তো সেইখানে আমি ভিটা পেয়ে গেলাম। তাহলে ভি এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে 34.3 ইন্টু 34.3 ডিভাইডেড বাই রুটের জায়গায় শুধু 22 ইন্টু আর কত? আর বলে দিচ্ছে না ব্যাসার্ধ? ও ব্যাসার্ধ তো বলেনি, ব্যাসার্ধকে বের করে নিতে হবে, ব্যাসার্ধ বের করে নিতে হবে, ব্যাসার্ধটা বলেনি। ব্যাসার্ধ কী করে বের করবো? ব্যাসার্ধ কোথায় করি? এখানে করছে। হ্যাঁ, ব্যাসার্ধ হলো 2πr হয় পরিধি, 2πr ইকুয়াল টু 34.3। তাহলে আর ইকুয়াল টু 34.3 বাই 2π, পুট ইট হিয়ার, 34.3 বাই 2π, এটা হলো আর, ঠিক আছে, ইন্টু জি, জি এর মান 10। চল ক্যালকুলেশন করে থিটা বের করতে হবে। প্রথমে এই 34.3 একটা কেটে যাচ্ছে, হলো, তারপরে আর টু যদি ক্যালকুলেশন করি, তাহলে 34.3 ইন্টু 2π, 2 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 22 ইন্টু 10। ওকে, 34.3 আর 3.14, 34.3কে যদি 34 ধরি, আর 3.14কে যদি 3 ধরি, তা 3 দুগুণে 6। আচ্ছা, 10 মিনিটটা উঠিয়ে নিলাম, 10 মিনিট উঠিয়ে এখানে একটা 10 লাগিয়ে দিলাম। এটা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে 3 11 33, 34 না হলো না, 1 13, 11 দিয়ে যাবে না তো, 1 13, 11কে 11, তাহলে 31 মতো হয়ে গেল। ছাড়, মানে 11 দিয়ে কেটে দিলাম, 31 মতো আসলো। 2 দিয়ে 2 কেটে দিলাম, ওকে। এবার এদিকে 3 আছে, 31 আছে, তাহলে যদি 3ই ভাবি, 3 1 কে 3, 3 3 কে 9, অ্যারাউন্ড 93 বাই 100, তাহলে হচ্ছে 0.90 মানে নিয়ার অ্যাবাউট 1, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 1 মানে থিটা ইজ নিয়ার অ্যাবাউট 45 ডিগ্রি, ঠিক আছে। 0.9 আসছে, 0.9 মানে নিয়ার অ্যাবাউট 1 মানে থিটা হলো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও যদি ঘুরে, তাহলে এই মানে ব্যাপারটা কভার হবে, মানে অর্থাৎ উলম্বের সাথে কোণ হবে 45 ডিগ্রি। অপশন সি। চল নেক্সট, লাস্ট ভাই বাট নট লিস্ট, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। সেটা হলো একটা সাইকেলের চাকার ব্যাসার্ধ 4 মিটার, চাকাটি 2 সেকেন্ডে একবার পাক খেলে সাইকেলটি ত্বরণ। চাকাটি 2 সেকেন্ডে একবার পাক খায়, মানে তার ওমেগা হলো, তো 2 সেকেন্ডে একবার পাক খাচ্ছে, থিটা বাই টি, ওমেগা হলো 2 সেকেন্ড যদি হয় টাইম, তাহলে একবার পাক খাওয়া মানে 2π, তাহলে 2 কেটে গেল পাই র্যাড পার সেকেন্ড হলো তার কৌণিক বেগ। এখানে কৌণিক বেগ পরিবর্তন করতে কথা বলেনি, তারা ত্বরণ চেয়েছে কেন? তাহলে তোকে বুঝতেই হবে এটা সমবৃত্তীয় গতি, এখানে ত্বরণ বলতে বোঝাচ্ছে অভিকেন্দ্র ত্বরণের কথা বলেছে। হ্যাঁ, সবসময় এটা কিন্তু তোকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তো এস ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আর ওমেগা কত? পাই স্কোয়ার, আর কত? 4, দ্যাট ইজ 4π স্কোয়ার। অপশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, অবশ্যই অপশন ডি। চল, এই হলো তোর বৃত্তীয় গতি সমাপ্তি হলো। দেখা হচ্ছে কার্যক্ষমতা শক্তির লাস্ট পার্টে। ওটারও মোটামুটি 4টা পার্ট করানো আছে, যেখানে পরপর সব এমসিকিউগুলো ঠিকঠাক আছে, একদম একটা এমসিকিউ পরিবর্তন হয়নি। লাস্ট যে পার্টটা বাকি আছে সেই পার্টটাতে দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা।